শেষ সময়েও পথে পথে ঈদে ঘরমুখী মানুষের ঢল। মহাসড়কে কোথাও কোথাও গাড়ির ধীর গতি, গণপরিবহন সংকটে ভোগান্তি, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগির সবগুলো উদ্ধার। দুপুরের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হওয়ার আশা। ঈদ কবে হবে জানা যাবে আজ। সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সমাজের বিশিষ্টজনরা। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা। চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল। যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট। শেষ মুহূর্তে সারা দেশের বিপণী বিতানে জমজমাট বেচা কেনা। এবার পোশাকের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। উৎপাদন ব্যয় বাড়ার অজুহাত বিক্রেতাদের। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার বিষয় নিশ্চিত করল দেশটি। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। ঈদযাত্রায় তিল ধারণের ঠাঁই নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেনের রাজধানী ছাড়ছেন। প্রতিটি প্ল্যাটফর্মেই মানুষের উপচে পড়া ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। এদিকে গতকাল বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আজ শিডিউল বিপর্যয়ে পড়েছে দু-একটি ট্রেন। তবে বাকি ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে যথাসময়ে। স্টেশনের টিকিট ছাড়া যাত্রী প্রবেশ ঠেকাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা। আজকে অনেক স্বস্তি আছে, আজকে কোনো ভোগান্তি দেখতেছি না। তো ট্রেনটা যদি ঠিক টাইমে ছাড়ে তাহলে হয়তো আরো ভালো লাগবে। এক বছর পর আমরা 10 দিন ছুটি পাই, এই ঈদটা আমরা বাড়িতে যাই কাটানোর চেষ্টা করি। টিকিটের দাম বেশি, তারপর হচ্ছে যাত্রী ভাড়াও বেশি নিচ্ছে, কিন্তু দিন শেষে তো সবাই বলতেছে যে দাম বাড়ায় নাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কমলাপুর রেল স্টেশনে এখনকার চিত্র জানাবেন এবং বগুড়ায় ট্রেনের দুর্ঘটনার পর এখন ট্রেনের শিডিউলের কি অবস্থা দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে ঈদ এলেই যে ট্রেনের ছাদে যাত্রীদের যাত্রার চিত্র দেখা যায়, এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? জি কৌরি, শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি যে যাত্রীরা যে ছাদে যাচ্ছে এর জন্য আসলে নিরুৎসাহিত তো করাই হচ্ছে, কিন্তু নিরুৎসাহিত করলেও আসলে তাদেরকে বাধা দিয়ে রাখা যাচ্ছে না। তারা ঠিকই কিন্তু খুবই ঝুঁকি নিয়ে তারা ছাদের উপরে উঠছেন। আমি একটু দেখাই, আমার ডান পাশে সেই ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস, যেটি মূলত দুর্ঘটনার কবলে পড়েছিল গতকালকে বগুড়াতে গিয়ে। সেই ট্রেনটি বিভিন্ন কোচ সংযোজন করা হয়েছে এবং নতুন লোকোমোটিভ আনা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে ওই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে রেলওয়ের যেই মহাপরিচালক তিনি কিন্তু রেল স্টেশন ভ্রমণ করছেন। আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু সরাসরি কথা বলি যে গতকালকে তো দুর্ঘটনা হয়েছে, আজকে দু একটা ট্রেনও দেখেছি আমরা শিডিউল বিপর্যয়ে। ওই সার্বিক কি অবস্থা, এবং ট্রেনের ছাদে অনেকে যাচ্ছেন দেখছি। ছাদে তো আসলে কন্ট্রোল যেভাবে লোক আসে, এত লোক কন্ট্রোল করা যাইতেছে না। এখন যদি এগুলো নামাইতে গেলে একটা বিশৃঙ্খলা হতে পারে। আপনারা তদন্ত করেছিলেন এই দুর্ঘটনায়, কোনো কিছু পেয়েছেন কিনা? কমিটি করা হয়েছে? হ্যাঁ, এটা তদন্ত কমিটি করা হয়েছে। তো প্রাথমিকভাবে যেটা ধারণা করা হয়েছে সেটা হচ্ছে স্টেশন মাস্টার ড্রাইভারদেরকে ইনফর্ম করে নেয় যে তার সেকশনে একটা রেল চেঞ্জে যে কাজ হইতেছে, এই ইনফরমেশনটা দেওয়ার কথা মাস্টারকে, সান্তার স্টেশন মাস্টার। এটা ভুলক্রমে উনি ওই অন্যান্য সব ট্রেনই দিচ্ছে, এই ট্রেনটা মিস করছে। আর ওখানে যে কাজ হইতেছিল, যে যারা কাজ করতেছিল তারা একটা ব্যানার ফ্ল্যাগ ওখানে ছিল, কিন্তু সেটাও ড্রাইভার হয়তো ওভারলুক করছে। এই কারণেই আমরা ধারণা করতেছি যে রেলটা লাগানো ছিল সেখানে লাগাইতেছিল মাত্র, ফিটিংস লাগানো কমপ্লিট হয়েছিল না, এর মধ্যে এটা ফুল স্পিডে ঢুকে যায়। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন মানে কি ধরনের ব্যবস্থা আপনারা আসলে নিচ্ছেন? আমাদের প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে হলে আমরা তো তদন্তের একটা সুপারিশ থাকে যে এইটা ভবিষ্যতে না যাতে ঘটে, তার জন্য কিছু সুপারিশ থাকবে। আমাদের মেন সুপারিশ গেলে যে এটাকে সেফটি ইনশিওর করতে গেলে আর কি করণীয় দরকার। তার মানে হচ্ছে যে মাস্টারের যে ভুলটা হয়েছে এটা যাতে মানে তাকে এই ধরনের ভুলটা যাতে না হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে মোটিভেশন করা হয়। এভাবে আমরা প্রোটেকশন মেজার নেই। জি, বলছিলেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন যে
যাতে দুর্ঘটনা হওয়ার কারণে যারা দায়ী তাদের ভিতরে আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি নেওয়া হবে। আসলে উপচে পড়া ভিড় রয়েছে। আমরা যে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সেটি এখনো অপেক্ষমান, প্রায় 4 ঘন্টার মতো এটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং একতা এক্সপ্রেস যেটি আসলে পঞ্চগড়গামী আরেকটি ট্রেন উত্তরাঞ্চলে যাবে সেটিও প্রায় 6 ঘন্টার মতো ডিলে হবে এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এই সময়টা আরও বেশি হতে পারে। তবে এর বাইরে যত ট্রেন রয়েছে সেই সবগুলো ট্রেনই আসলে যথাসময়ে ছাড়ছে, এর জন্য যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কৌরি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। মহাসড়কে কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি, আছে গণপরিবহন সংকট আর বেশি ভাড়া নেয়ার অভিযোগ। অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়া সহ নানা কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দেখা দেয় যানজট। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে বেড়েছে যাত্রীর চাপ। রাজশাহীর বানেশ্বরে সংস্কারের জন্য সড়কের অর্ধেক অংশ বন্ধ রাখায় বেড়েছে ভোগান্তি। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা। সাভারে যানজটের ভোগান্তি না থাকলেও বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠা নামার জন্য গাড়ির কিছুটা ধীরগতি আছে। সকাল থেকেই ভিড় আছে চট্টগ্রাম রেল স্টেশনে। তবে বিজয় এক্সপ্রেস ঠিক সময়ে না ছাড়ায় ভোগান্তিতেও পড়তে হয় যাত্রীদের। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আজ বাস টার্মিনালে যাত্রী চাপ কেমন দেখছেন? যাত্রীদের ভোগান্তি কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের যে স্বস্তিদায়ক ভ্রমণ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে একটা তথ্য জানাতে চাই যে ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে যাত্রীরা আসছেন ঈদ আনন্দ উপভোগ করতে, রাজধানী ছেড়ে তারা যাবেন। সকাল থেকে এই মহাখালী বাস টার্মিনাল থেকে 60টি বাস ছেড়ে গেছে এবং এই 60টি বাস কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দীর্ঘ লাইন ধরে আসলে অপেক্ষা করছেন। মূলত এখানে বাস কাউন্টারে যারা রয়েছেন তারা বলছেন তেল সংকটের কারণে সময় মতো তারা বাসগুলো আসলে ছাড়তে পারছেন না। এই না ছাড়ার কারণে একটু ধীরগতি হচ্ছে। ধীরগতির কারণে এই যে যাত্রীরা তাদের 30 থেকে 40 মিনিট আসলে অপেক্ষা করতে হচ্ছে এবং এখানে টিকিট কাউন্টারে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তেলগুলো ঠিক সময় মতো যদি তারা পান তাহলে সময় মতো আসলে এখান থেকে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এই তেল সংকটটাকে আসলে তারা দায়ী করছেন এবং সবাই টিকিট পাবে সে আশ্বস্তও কিন্তু তারা করেছেন। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। যাত্রীরা আমাদের যেটা জানিয়েছেন তাদের আসলে আজকে এবারের ঈদযাত্রা তাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। তবে স্বস্তিদায়কের পাশাপাশি তাদের কিছুটা ভোগান্তি তারা পোহাচ্ছেন, কারণ এখানে যেই টাইম মতো যেই আসলে বাস এই কাউন্টার থেকে ছাড়ার কথা সেই সময় মতো আসলে ছাড়ছেন না এবং অনেকে টিকিট পাচ্ছেন আবার অনেকে টিকিট পাচ্ছেন না। যারা টিকিট পাচ্ছেন না তারা অভিযোগ করছেন যে তারা 30 থেকে 40 মিনিট কেউ 1 থেকে 1.5 ঘন্টা আসলে অপেক্ষা করছেন টিকিটের জন্য। মাঝে মাঝে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও কিন্তু আসলে যাত্রীরা করছেন। তবে টিকিট সংশ্লিষ্ট যারা রয়েছেন, বাসের যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে যেই সমস্যার কথা বলা হচ্ছে সেটা আসলে তেলের কারণে, অর্থাৎ তেলের পাম্পে তাদের যে বাসগুলো রয়েছে সেগুলোর সময় মতো আসলে তেল লোড করতে পারছেন না। লোড করা গেলে তখন আসলে সময় মতো শেষ করা যাবে। সবকিছু মিলিয়ে এবারের যে ভ্রমণ সেই ভ্রমণ অনেকটাই কিছুটা কষ্টদায়ক হলো। আসলে অপেক্ষা এবং কষ্ট সবকিছু মিলে কিছুটা ভোগান্তি থাকলেও স্বস্তিদায়ক বলছেন এখানকার যাত্রীরা। তারা বলছেন যে আসলে টিকিট পেলে তারা বাড়িতে গেলে পরিবার পরিজনের সাথেই উদযাপন করতে পারবেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল এবং গাজীপুরের ঈদ যাত্রার খবর জানবো। শুরুতে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, মহাসড়কে কেমন দেখছেন সকালের দৃশ্য এবং ওই রুটে তো অনেক বেশি জ্যাম হয়, সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। মহাসড়কের এখন পর্যন্ত যে দৃশ্য সেই দৃশ্য যে মধ্যরাত থেকে যেটি শুরু হয়েছে একেবারে চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত এই মহাসড়কের প্রায় 70 থেকে 75 কিলোমিটার যে অংশ রয়েছে সেই অংশের এই চিত্র। বেশিরভাগ সময় গাড়িগুলি দাঁড়িয়ে থাকছে এবং অল্প কিছু সময় গাড়িগুলি চলছে এবং সেই চলার গতি ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার গতিবেগে সেই গাড়িগুলি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এটির বড় কারণ যেটি আমরা জেনেছি বা বিভিন্ন সময় আমরা সেটা বলছি
সেটি হচ্ছে যে যমুনা সেতুর যে ধারণ ক্ষমতা 12,000 গাড়ি, সেই 12,000 গাড়ি থেকে যখন এটি 50,000-এর উপরে অধিক যখন এই মহাসড়কের চাপ, গাড়ির স্রোত চলে বা পারাপারের যে সক্ষমতা সেটি অতিক্রম করে, সেই সময় কিন্তু এই মহাসড়কের সেতু দিয়ে ঠিকভাবে যানবাহন চলাচল করতে পারে না। এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই এই মহাসড়কে উন্নয়ন প্রকল্প চলছে। বিশেষ করে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে লিঙ্ক রোডটি রয়েছে, সেই লিঙ্ক রোডের এলেঙ্গা অংশে ফ্লাইওভারের একটি কাজ চলমান রয়েছে। সেই ফ্লাইওভারের কাজ চলমানের থাকার ফলেও কিন্তু যে যানবাহনের যে ধীর গতি, যে স্বাভাবিক গতি থেকে এসে সেখানে একটি বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে এই মহাসড়কের অতিরিক্ত গাড়ির চাপে এটি এই যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা এদিককার যে চিত্র যেমনটা দেখাচ্ছিলাম, এটি এলেঙ্গার আগের দৃশ্য। আমরা যদি একইভাবে যদি ঢাকা থেকে যে চিত্র গাড়িগুলি এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, সেই চিত্রটি যদি আপনাকে দেখাতে পারি, যে সেখানেও কিন্তু আপনি দেখবেন যে মহাসড়কে কিন্তু এখনো হাজার হাজার যানবাহন যেটি রয়েছেন উত্তরবঙ্গে যাওয়ার করছেন, সেই হাজার হাজার যানবাহনের স্রোত কিন্তু এখনো মহাসড়কে রয়েছে। আমরা যে খবর পেয়েছি, সেই খবরে তথ্য পেয়েছি, আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু চন্দ্রা থেকেও প্রচুর মানুষ, উত্তরবঙ্গগামী মানুষ তার অপেক্ষমান রয়েছেন, এবং একই সাথে যে যানবাহনগুলি রয়েছে সেই যানবাহনগুলি কিন্তু যানবাহন সংকটের কথা বলছেন। তার মানে উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে যানবাহন ঢাকার দিকে যাচ্ছেন, সেই ঢাকার দিকের যানবাহনগুলি আবার এদিকে ফিরে আসছেন। ফিরে আসার ফলে যে এই যে মহাসড়কে একটি স্রোত, সেই স্রোত তৈরি হয়েছে, এবং এটি এই স্রোতটি সাধারণত বিকাল বা সন্ধ্যা নাগাদ এটি স্বাভাবিক পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোহেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে মাহমুদা শিকদার অপেক্ষা করছেন। মাহমুদা, আপনার কাছে একটু জানতে চাই যে ঈদ যাত্রায় শেষ সময়ে মহাসড়কের চিত্র কেমন দেখছেন? আসলে বিগত বছরগুলোতে চিরচেনা একটি রূপ ছিল যে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে গাড়ি এবং যাত্রীর চাপ বাড়তে থাকে, কিন্তু এবছর একদমই ভিন্ন চিত্র। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যাত্রীর চাপ কমতে শুরু করেছে, কিন্তু গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। এখনও কিন্তু গাজীপুরে যে দুটি মহাসড়ক আছে, একটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, আরেকটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, দুটি অংশতেই রাজধানী থেকে প্রচুর পরিমাণে গাড়ি ঢুকছে। আমি যদি আপনাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্রটি একটি দেখাই, এখানে সকালেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ছিল, কিন্তু এখন একদম যাত্রী নেই বললেই চলে। খুব কম সংখ্যক যাত্রী আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি এখন আছে। আর তার পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার কথা যদি একটু বলি, উত্তরবঙ্গের যে মূল পয়েন্টটি আসলে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি সাভার থেকেও যেমন গাড়ি ঢুকছে, তার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও বেশ কিছু গাড়ি ওই দিকেই আসলে যাচ্ছে, ওই রুটটা ব্যবহার করছে, যার কারণে আসলে গাজীপুর থেকে, সাভার থেকে, আশেপাশ থেকে যে গাড়িগুলো ওই চন্দ্রা এলাকাতে যে জমা হচ্ছে, ওখানে বাসের যে পয়েন্টটি আছে প্রচুর পরিমাণে যত্রতত্র যাত্রী ওঠানামা হচ্ছে। তার পাশাপাশি কাউন্টারগুলো আছে, এবং প্রত্যেকটি কাউন্টারে আসলে 2-3টা করে গাড়ি ওখানে অপেক্ষামান রয়েছে, এবং এই অপেক্ষামান থাকার কারণে আসলে ওইখানে কিছুটা জটলা থাকলেও ধীরগতি আছে, কিন্তু স্থবির হয়ে থাকা বা দীর্ঘ সময় ধরে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা এখন পর্যন্ত আমরা ওখানে পাইনি। এবং পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি চন্দ্রা থেকে কালিয়াকৈর যে ফায়ার সার্ভিস আছে, এই এলাকাটাতেই বেশ খানিকটা জটলা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি সকালে আপনাকে আমি দেখিয়েছি, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে বাড়তি ভাড়ার যে ব্যাপারটি অভিযোগ ছিল যাত্রীদের, সেই বাড়তি ভাড়ার কারণে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে পিকআপ ভ্যানে করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রওনা করে যাচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাড়তি ভাড়া, কারণ সকালের দিকে আমরা যখন যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যেখানে 100 টাকা ভাড়া, সেখানে 500-600 টাকাও ভাড়া চাওয়া হচ্ছে, যার কারণে আসলে তারা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসলে বাস, ট্রাকে করে, পিকআপে করে তারা যাচ্ছে। এবং সব থেকে বড় সমস্যা মহাসড়কের সেটি হলো 3 হুইলার। তো এই 3 হুইলারের কারণে আসলে সব জায়গাতে একটু ঝামেলা থেকেই যাচ্ছে। আসলে পুলিশের যে কঠোর নজরদারি, সেই কঠোর নজরদারির পরেও আসলে এটি একটি পুলিশের ব্যর্থতা, যে কারণে ঈদের যাত্রাটি যতটুকু শান্তি এবং স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল, এই 3 হুইলারের কারণে বেশ কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী, চালক সকলকে। এই ছিল এখন পর্যন্ত দুটি মহাসড়কের পাওয়া সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি ইতোমধ্যে রেল লাইনে বসানো হয়েছে। দুপুরের মধ্যে উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলছেন কর্তৃপক্ষ। যাত্রীরা সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নেমে বিকল্প যানবাহনের মাধ্যমে পরবর্তী স্টেশনে যাচ্ছেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক আছেন দুর্ঘটনা কবলিত ট্রেন নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারী। দুর্ঘটনার কারণ খুঁজতে কাজ করছে আলাদা 2টি তদন্ত কমিটি। বুধবার দুপুর 2টার দিকে বগুড়ার আদমদিঘিকে সাতিয়ান গ্রামে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল ট্রেনটি।
এ বিষয়ে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধার হয়েছে কিনা এবং ট্রেন চলাচল স্বাভাবিক হলো কিনা সব মিলিয়ে জানতে চাই। কৌড়ি, আমি দাঁড়িয়ে আছি যেখানে লাইনচ্যুত হয়েছে বগি, নীলসাগর এক্সপ্রেস যেখানে লাইনচ্যুত হয়েছে ঠিক সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি একটু পিছনে দেখাই, এখন পর্যন্ত শেষ মুহূর্তের যে সংস্কার কাজ, লাইন মেরামতের কাজ, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এখন পর্যন্ত লাইন স্বাভাবিক হয়নি। 21 ঘন্টা পার হয়ে গেলেও এই লাইন এখন পর্যন্ত স্বাভাবিক করতে পারেন নাই রেল কর্তৃপক্ষ। তারা বলছে অতি শীঘ্রই এটি স্বাভাবিক হবে, এমনটি বলছেন যে তা স্বাভাবিক হবে। তবে বগিগুলো যেটি লাইনের যে রেল বগিগুলো রেল লাইন থেকে অদূরেই সরিয়ে নেওয়া হয়েছে। যে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর সেটি রেখেই সেখানে রেখেই এই আলাদা ট্রেনে বগি সংযোগ করে এই লাইনটি চলাচল স্বাভাবিক করা হবে। তবে আশা করা যাচ্ছে এই ঘন্টা আর 1 ঘন্টার মধ্যেই হয়তো এই লাইনটি স্বাভাবিক হতে পারে, যে এমনটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে কথা হয়েছে, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, উত্তরাঞ্চলের যে প্রধান তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা রাতভর কাজ করেছে, এই কাজ চলমান রয়েছে, যত দ্রুত সম্ভব এটি স্বাভাবিক করবে এমনটি বলছেন। মানুষের যে দুর্ভোগের কথা যদি একটু জানাই, তাহলে বলা যায় যে ঢাকা থেকে যারা উত্তরগামী যে 5টি জেলার যে যাত্রীরা তারা এসে সান্তাহারে এসে নামছেন এবং সান্তাহার থেকে নামার পরে কোনোভাবেই সান্তাহারে নামার পরে যেখানে রেল লাইনচ্যুত হয়েছে সেই জায়গাটি অতিক্রম অন্য কোনো যানবাহনের মাধ্যমে ছাতিমতলী রেল স্টেশনে গিয়ে অন্য ট্রেনে যারা রংপুর থেকে আসতেছে সেই ট্রেনগুলোতে আবার উঠে যা বিকল্পভাবে চলাচল করছে। তবে এই ছিল কৌড়ি শেষ মুহূর্তের শেষ অবস্থা। তবে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে, এমনটি ছিল রেল দুর্ঘটনার সর্বশেষ অবস্থা। সাজু, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানা যাবে ঈদ কবে হবে। এর মধ্যে ঈদের জামাতের জন্য জাতীয় মাঠের প্যান্ডেল, মেহরাব, পুরুষ ও নারীর জন্য আলাদা প্যান্ডেল ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য মনিটরিং সেল সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। গত রাতের বৃষ্টির কারণে মাঠের ভেতরে পানি নিষ্কাশনের জন্য প্রস্তুত করা হয়েছে ড্রেন। নারীর জন্য পৃথক গেটও তৈরি করা হয়েছে। এর মধ্যে মাঠের সকল কাজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। এই ময়দানেই ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশিষ্টজনরা। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চুরি, ছিনতাই ও মলমপাটির তৎপরতা রোধে কাজ করছে টহল টিম। অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট। এমন দৃশ্য রাজধানীর। ঈদে টানা ছুটিতে বাড়ি ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ, তাই অনেকটাই ফাঁকা ঢাকা। সড়কে নেই সেই চিরচেনা রূপ, নেই কোলাহল, আর এই সুযোগটাই নিয়ে নেয় অপরাধীরা। ঈদের আনন্দ নিয়ে যখন গ্রামের বাড়িতে মানুষের উচ্ছ্বাস, ঠিক তখনই ঢাকার ফাঁকা বাসায় হয় চুরি, সড়কে বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা, বাড়ে নানা অপরাধ। এসব কথা মাথায় রেখে এবারের ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে ঢাকা মহানগর পুলিশ। চুরি, ছিনতাই ও মলমপাটির তৎপরতা রোধে কাজ করছে টহল টিম। জননিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপির। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার ভিন্ন এক পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। তাদের পরামর্শ, নগদ অর্থ, সোনার গহনা, গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থা না রেখে থানায় রাখতে পারবে যে কেউ। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। ঈদের প্রধান জামাতের জন্য নিরাপত্তা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের ব্যবস্থাপনা। পরিদর্শন শেষে ব্রিফ করছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরাসরি যাচ্ছি সেখানে। উপলক্ষে
জাতীয় ঈদগাহ ময়দানের আজকে এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মায়ালম উপস্থিত হয়েছেন। আমাদের সবকিছু প্রস্তুতি আমরা কতটুকু গ্রহণ করেছি সেটা দেখার জন্য। তার সাথে অন্যান্য সিনিয়র রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত আছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত আছেন। তা আমি 2-4টি কথা বলবো, তারপরে মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের সামনে কথা বলবেন। আপনারা জানেন যে প্রতি বছর প্রথম আমাদের মূল যে জামাত, সেই জামাতটা এখানে অনুষ্ঠিত হয় এবং এবার আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। তা আমি আসলে আজকে তেমন খুব বেশি একটা বক্তব্যের কিছু নেই, আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে নাগরিকদের সকল সহযোগিতা আমরা চাই, প্রশাসনিক সকল সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আমরা সেটা পাবো, এটাই আমরা আশা করি। সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসী জানতে পারবে আমাদের সবকিছু কাজে। আপনারা সেই বিষয়টা আপনারা উল্লেখ করে আপনারা প্রচারের ব্যবস্থা করবেন। এখন আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মায়ালম সাহেবকে আমাদের সামনে কয়েকটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সম্মানিত স্বরাষ্ট্র সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপির কমিশনার সহ সিটি কর্পোরেশন, সিভিল এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম আসলে মাহে আলম না, মীর শাহে আলম। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রশাসক আপনাদেরকে এই ঐতিহাসিক ঐতিহ্য জাতীয় ঈদগাহ ময়দানের ব্যাপারে বলেছেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায়
40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি। এবং আমি আবারও বলি, ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম শহর ছাড়ছেন কয়েক লাখ মানুষ। ঘরমুখো মানুষের মুখে ঈদের আনন্দ থাকলেও বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে রয়েছে এক ধরনের ভয়। চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের আশঙ্কা করছেন তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নগর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে চট্টগ্রামের মানুষ। 70 লাখ মানুষের বসবাসের ব্যস্ত এই নগরী ধীরে ধীরে হয়ে উঠছে ফাঁকা। আর এই সুযোগে বাড়ে চুরি ডাকাতির সংখ্যা। ফাঁকা বাসাবাড়ি হয়ে ওঠে অপরাধীদের সহজ টার্গেট। তাই নিজেদের বাড়িঘরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যখনই একটা দীর্ঘ সময়ের জন্য ছুটি হয় তখন সবারই মনে একটা আশঙ্কা থাকে। ভ্যালুয়েবল আইটেমগুলো যদি ওদের এখানে রেখে যেতে হয়, থানায় জমা দিয়ে যেতে হয়, তাহলে আর সিকিউরিটি কোথায়? প্রশাসনের কাছে এটাই চাইবো যে আমাদের বাসা যেরকম আমরা রেগে গেছি সেরকম যেন তাকে। তবে ঈদে নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাতে নিয়ে মাঠে সরব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। জোরদার করা হয়েছে টহল, বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট আপনাদের রেখে যাওয়া বাসাবাড়ি এবং আপনাদের সহায় সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের পোশাকের পুলিশ টিম ডে নাইট কাজ করতেছে। সর্বোপরি আমাদের গোয়েন্দা টিম এবং সিটিএসবি এবং ডিবি সিসিটি তারাও সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। নিরাপদ ঈদ উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।